Welcome friends in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam YouTube channel. So in this session we are going to discuss one article from the Hindu newspaper and the date is 11th September of 2025. So recently আমরা দেখছি যে নেপাল কিন্তু একটা ইস্যুর মধ্যে পড়েছে। তো যে কারণের জন্য সেখানে আর্মি টেক্স চার্জ অফ সিকিউরিটি ইন নেপাল অ্যাজ আনইজি কাম রিটার্নস। তো সেখানে কিন্তু আর্মি সেখানকার যে সিকিউরিটি ইনচার্জ কিন্তু আর্মির আন্ডারে এখন বর্তমানে আছে। তো আমরা এই ডিসকাশনের মধ্যে দিয়ে দেখব what is the issue of Nepal and the background of this issue, and also the prelims fact, mains fact, impact of India with the Nepal issue and the impact of the world, এবং লাস্টে আমরা দেখবো হচ্ছে ওয়ে ফরওয়ার্ড কি আছে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ব্যাকগ্রাউন্ড দেখবো যে কেন এই ইস্যুটা কি নিয়ে ক্রিয়েট হয়েছে, দেন আমরা দেখবো হচ্ছে এর প্রিলিমস ফ্যাক্ট, আমাদের মেইনলি ইউপিএসসি পারপাসে প্রিলিমসের ফ্যাক্ট কি আছে, মেইনসের ফ্যাক্ট কি আছে, এটা নেপালের এই ইস্যুটা ইন্ডিয়ার উপরে কোন ধরনের ইম্প্যাক্ট দিতে পারে, তারপর আমরা দেখবো গ্লোবালের উপরে কি ধরনের ইম্প্যাক্ট দিতে পারে, ওয়ে ফরওয়ার্ড। তোমরা সকলে জানো এই ইউটিউব চ্যানেলে দ্য বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিওস পাও। নিয়মিত আমি এখানে ইউপিএসসির জন্য যারা তোমরা বেঙ্গলিতে বা বাংলার থেকে তোমরা যারা ইউপিএসসি পরীক্ষাতে বসতে চাও বা তোমরা ভবিষ্যতে যারা আইএএস আইপিএস হতে চাও তাদের জন্য আমি এখানে বাংলাতে নিউজ পেপার অ্যানালিসিস করে থাকি। আমি আশা করি যে হয়তো এই ভিডিওগুলো তোমাদের কিন্তু প্রিপারেশনে হেল্পফুল হবে। ঠিক আছে, আর যেহেতু চ্যানেলটা খুবই নতুন তার জন্য আমি একদম পুরো লং ভিডিও বানাই না, আমি একটা আর্টিকেল নিয়ে আমি শর্ট করে ভিডিও পাবলিশ করি। তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করে আমি কিন্তু আগামীতে লং ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো আমি তোমাদের রেসপন্সটা আমি এক্সপেক্ট করি। ওকে ওকে ফাইন। তো আমরা দেখে নেব আজকে এই আর্টিকেলসটার ডিটেলস কি আছে। ঠিক আছে, সো দ্য আর্মি টেক্স চার্জ অফ সিকিউরিটি ইন নেপাল অ্যাজ আনইজি কাম রিটার্নস। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? এর পিছনে ঘটনা কি আছে? ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট ব্যান্ড মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রিগার্ড মাস প্রোটেস্ট। তো নেপাল গভর্নমেন্ট কি করেছে? নেপাল গভর্নমেন্ট মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কিন্তু ব্যান্ড করেছে। ঠিক আছে, লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদি ইত্যাদি। তো এখন বিষয়টা হচ্ছে ইউথ জেড, মানে হচ্ছে জেনারেশন জেড যেটাকে বলা হয়। ঠিক আছে, বা জেনারেশন জি যেটাকে বলা হয়, led demonstration against corruption, nepotism and unemployment। তো এই নেপালের ইউথরা তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেই যে নেপালের মধ্যে কারাপশন, নেপোটিজম অর্থাৎ হচ্ছে মানে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, সেখানে কিন্তু নিজের যে মানুষরা আছে অর্থাৎ নিজের কাছের মানুষদেরকে সেই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এবং তার সাথে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো এই সমস্ত বিষয়গুলোকে ঘিরে সেখানকার যে ইউথ তারা ডেমনস্ট্রেশন করতে থাকে, প্রদর্শন করতে থাকে। তারপর একসময় কি হয়, দ্য প্রোটেস্ট টার্নড ভাইলেন্ট। তো এই প্রোটেস্ট একটা সময় গিয়ে ভাইলেশনে পরিণত হয়। দেন কারফিউ লাগানো হয়, আর্মি ডিপ্লয়েড করা হয়, সেভারেল ডেথ এর মতো ঘটনা ঘটে, কিছু সেখানে মানুষ মারা যায় পুলিশের ফায়ারিংয়ে, প্রায় 30 জন মতন মানুষ মারা যায়। গভর্নমেন্ট লিফটেড দ্য ব্যান্ড আফটার আনরেস্ট। এরপরে গভর্নমেন্ট কি করে? এরপরে নেপাল গভর্নমেন্ট সেই যে ব্যান করেছিল সেই ব্যানগুলোকে কিন্তু তারা উইথড্র করে নেয়, এবং তার সাথে সাথে পিএম কেপি শর্মা অলি রিজাইন করে। ঠিক আছে, তারপরে হচ্ছে টক্স গোয়িং টু অ্যাপয়েন্ট সুশীলা কার্কি, সে হচ্ছে চিফ জাস্টিস অফ নেপাল। ঠিক আছে, এক্স চিফ জাস্টিস অফ নেপাল। তো তাকে ইন্টারিম পিএম হিসাবে অ্যাপয়েন্ট করার জন্য প্রপোজ করা হয়। তারপরে হচ্ছে সিচুয়েশন স্টিল টেন্স, ওখানকার সিচুয়েশন এখনো পর্যন্ত একটা টেনশনের মধ্যে দিয়ে আছে, উইথ পলিটিক্যাল আনসার্টিনিটি। ওখানকার যে পলিটিক্যাল সিচুয়েশন সেটা ভেরি আনসার্টিনিটি অ্যান্ড ডিম্যান্ড ফর সিস্টেমিক চেঞ্জ, এবং সেখানকার যে ডিম্যান্ড অর্থাৎ ইউথ
ছাত্ররা যে মেইন এই যে তারা যে ডেমনস্ট্রেশন করছিল তাদের মেইন ডিমান্ডটা হচ্ছে সিস্টেমিক চেঞ্জ করা, সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য। সো নেক্সট কি বলেছে, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে এখানে আমাদের মেইন কজ, মেইনসের যে আমাদের আনসার রাইটিং, ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবার পোর্শন থেকে যদি কোনো কোশ্চেন আসে সেখানে কিছু পয়েন্টকে তুলে ধরার মতন বা সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার জন্য কিছু পয়েন্ট তুলে ধরার মতন পয়েন্টকে আমি এখানে রেখেছি। এগুলো কিন্তু তোমাদের আনসার রাইটিং এ কিন্তু হেল্প করবে। সো মেইনস অ্যানালিসিস, কজ অফ আনরেস্ট, তো মেইন কজ কি আছে, অ্যাঙ্গার ওভার করাপশন, নেপোটিজম অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। ফাইন, ওকে। নেক্সট কি বলেছে, রেস্ট্রিকশন অন ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ব্যান। তো সেকেন্ড কজ হচ্ছে রেস্ট্রিকশন করা হয়েছে ডিজিটাল ফ্রিডমের উপরে। হোয়াট ইজ ডিজিটাল ফ্রিডম? দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া। উই ক্যান কানেক্ট আওয়ার সেলফ উইথ দ্য গ্লোব, উইথ এনি পয়েন্ট অফ গ্লোব। ঠিক আছে, আমরা গ্লোবের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি বা যে কোনো প্রান্তের সাথে আমরা নিজেদেরকে সংযুক্ত করতে পারি বাই দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল ফ্রিডম মানুষের কাছে, তো সেখানে রেস্ট্রিকশন করা হয়েছে। নেক্সট হচ্ছে ইউথ ডিসইলিউশনমেন্ট উইথ দ্য পলিটিক্যাল এলাইটস। তো ওখানকার যে পলিটিক্যাল এলাইটস যারা আছে বা পলিটিক্যালি যারা ওখানকার ফিগার আছে তাদের উপরে কিন্তু ইউথদের একটা ক্ষোভ উঠে এসেছে বিকজ অফ কারাপশন, নেপোটিজম অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, ইম্প্যাক্ট অন implication for Nepal, political instability and fragile government, risk of democratic backslide if force used excessively, opportunity for systemic reform and youth inclusion in politics। ঠিক আছে, তো এখানে নেপালের এই সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু নেপালের যে ইউথ জেনারেশন সেটা কিন্তু পলিটিক্সের মধ্যে ইনক্লুড হওয়ার কিন্তু একটা চান্স থাকছে, যেটা অবশ্যই ভালো। নেক্সট হচ্ছে রিস্ক অফ ডেমোক্রেটিক ব্যাকস্লাইড ইফ ফোর্স ইউজড এক্সেসিভলি। তো ডেমোক্রেটিক ব্যাকস্লাইড মানে কি? ডেমোক্রেটিক বলতে আমরা কি বুঝি? ডেমোক্রেটিক হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ জনগণের গভর্নমেন্ট বা জনগণের দ্বারা ইনডাইরেক্টলি জনগণের দ্বারা কিন্তু গভর্নমেন্ট ব্যবস্থাটা পরিচালিত হয়। তো যদি এখানে যারা এখানে ডেমনস্ট্রেশন করছে তাদের উপরে যদি এক্সেসিভ ফোর্স করা হয় তাহলে পরে কিন্তু এটা ডেমোক্রেটিক ব্যাকস্লাইড উঠে আসতে পারে। মানে এটার একটা উল্টো দিক, যেখানে জনগণের সরকার তার উল্টো দিক কি হতে পারে সেরকম জিনিসটা কিন্তু উঠে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। সো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ নেপাল? দ্যাট ইজ পলিটিক্যাল ইনস্টেবিলিটি। নেক্সট হচ্ছে ইমপ্লিকেশন ফর ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন ফর ইন্ডিয়া ইন দিস সিচুয়েশন? Instability in a close neighbor impact border security and trade. তো ফার্স্ট ইম্প্যাক্ট কি হবে? বর্ডার সিকিউরিটি। সেকেন্ড হচ্ছে ট্রেড। ওকে, নেক্সট হচ্ছে পটেনশিয়াল চাইনিজ ইনফ্লুয়েন্স ইফ নেপাল টার্নস অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। যদি এক্ষেত্রে ইন্ডিয়ার উপর থেকে নেপাল যদি বিশ্বাস ভরসা যদি হারায় সেক্ষেত্রে নেপাল কিন্তু খুব বেশিভাবে চাইনার দিকে কিন্তু ঘুরে যেতে পারে। সো চাইনার আন্ডারে চলে আসতে পারে নেপাল, এটা কিন্তু আমাদের কান্ট্রির জন্য কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট। ইন্ডিয়া নিডস টু এঙ্গেজ ডিপ্লোম্যাটিক্যালি, সাপোর্ট স্ট্যাবিলিটি অ্যান্ড আপহোল্ড ডেমোক্রেটিক ভ্যালুস। সো ইন্ডিয়া নিড টু এঙ্গেজ ডিপ্লোম্যাটিক্যালি, ওখানে অবশ্যই ইন্ডিয়াকে কূটনৈতিকভাবে যুক্ত হতে হবে এবং স্ট্যাবিলিটিকে সাপোর্ট করতে হবে এবং তার সাথে ডেমোক্রেটিক ভ্যালু যেটা সেটাকে আপহোল্ড অর্থাৎ তুলে ধরতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। হোয়াট ইজ ইন ফিউচার? ট্রান্সপারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট উইথ ইউথ পার্টিসিপেশন। তো এখানে যে ইন্টারিম গভর্নমেন্ট এখন বর্তমানে অ্যাপয়েন্ট করা হচ্ছে অ্যাজ এ পিএম সুশীলা কার্কি, এক্স চিফ জাস্টিস অফ নেপাল। তো তার আন্ডারে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা গঠিত হবে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে এবং তার মধ্যে কিছু ইউথ পার্টিসিপেশন কিন্তু করা ভালো হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস টু ট্র্যাকেল কারাপশন। সো ইফ এনি কারাপশন happened there, so it need the reformation in institutional
ইনফ্রাস্ট্রাকচার। ওকে, তো ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিন্তু রিফর্মটা দরকার যদি সেখানে কারাপশন ঘটে থাকে। নেক্সট কি বলেছে, প্রোটেক্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড হিউম্যান রাইটস। তো এখানে হিউম্যান রাইটস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনকে প্রোটেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে কনস্ট্রাকটিভ রোল বাই দ্য নেইবার্স লাইক ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি। সো এখানে কিন্তু ইন্ডিয়া অ্যাজ এ নেইবার এবং বিভিন্ন যে সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো রয়েছে তাদের কিন্তু একটা কনস্ট্রাকটিভ রোল কিন্তু এখানে প্রয়োজন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পেসিফিক্যালি ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। হোয়াট ক্যান বি দ্য ইম্প্যাক্ট ফর ইন্ডিয়া? Security concern. Instability may affect open Indo-border, Indo-Nepal border, risks of migration, smuggling, and cross-border crime. So এক্ষেত্রে কিন্তু যেহেতু সিকিউরিটি কনসার্ন রয়েছে, যেমন ইন্দো বর্ডার, ইন্দো নেপাল বর্ডারে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হতে পারে, লাইক মাইগ্রেশন হতে পারে, নেপাল থেকে লোক ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে, স্মাগলিং এর মতন ঘটনা ঘটতে পারে। তার পাশাপাশি হচ্ছে ক্রস বর্ডার ক্রাইম। আচ্ছা, নেক্সট কি বলেছে, ইকোনমিক ডিসরাপশন, ট্রেড অ্যান্ড ট্যুরিজম। Though the Nepal hit, India is Nepal's largest trade partner. তো ইন্ডিয়া কিন্তু নেপালের একটা লার্জেস্ট ট্রেড পার্টনার। এক্ষেত্রে কিন্তু বর্তমানে ইন্ডিয়া কিন্তু নেপালের সঙ্গে ট্রেডটা খানিকটা ডাউন হয়ে যেতে পারে, যেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ইকোনমিক ডিসরাপশন। ওকে, নেক্সট হচ্ছে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল। পলিটিক্যাল ভ্যাকিউম মে ইনভাইট গ্রেটার চাইনিজ ইনফ্লুয়েন্স ইন নেপাল। সো এক্ষেত্রে বর্তমানে নেপালে যে পলিটিক্যাল ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে সেটাকে কিন্তু ফুলফিল করার জন্য চায়না কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। সো একবার যদি নেপালের উপরে চায়না যদি ফুলফিল ইনফ্লুয়েন্স করে দেয় অ্যাজ এ নেপাল আমাদের নেইবার কান্ট্রি, তাহলে পরে আমরা কিন্তু চাইনিজের দ্বারা কিন্তু বা চায়নার দ্বারা কিন্তু এফেক্টেড হব। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজিক ওরি ফর ইন্ডিয়া। তো এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা চিন্তার বিষয় ইন্ডিয়ার জন্য। পিপল টু পিপল টাইজ, স্ট্রেইন অন কালচার, সোশ্যাল অ্যান্ড লেবার মোবিলিটি অ্যাক্রস দ্য বর্ডার। নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক প্রেশার। ইন্ডিয়া মাস্ট ব্যালেন্স সাপোর্ট ফর দ্য ডেমোক্রেটিক উইথ নন ইন্টারফেয়ারেন্স। তো এখানে ইন্ডিয়াকে অবশ্যই ডেমোক্রেসিকে সাপোর্ট করতে হবে, বাট উইথ নন ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ আমাদেরকে এখানে ডাইরেক্টলি তাদের সাথে কি করা যাবে না, বা তাদের যে তাদের নিজেদের যে বিষয় তার মধ্যে আমাদেরকে ইন্টারফেয়ারেন্স করা যাবে না। ওকে, নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড, ডেমোক্রেটিক সেটব্যাক, raise global concern about shrinking democratic space in South Asia. So recently, in the South Asian country, they are shrinking democratic space, like Sri Lanka, Myanmar, Pakistan, Bangladesh, etc. Next হচ্ছে human right divides. Excessive force on protester invite criticism from UN, EU, and অ্যামেনস্ট্রি। সো ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অ্যামেনস্ট্রি। অ্যামেনস্ট্রি হচ্ছে একটা এনজিও যেটা মেনলি হিউম্যান রাইটসের একটা ইন্টারন্যাশনাল এনজিও, যেটা মেনলি হিউম্যান রাইটসের উপরে কাজ করে। তো এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর দ্বারা কিন্তু ক্রিটিসাইজ হতে পারে, ঠিক আছে। এক্সেসিভ ফোর্স অন প্রোটেস্টার ইনভাইট ক্রিটিসিজম। তো ইফ নেপাল গভর্নমেন্ট excessively create force on protester, যদি নেপাল গভর্নমেন্ট এক্সেসিভ ফোর্স ক্রিয়েট করে প্রোটেস্টারদের উপরে, সেক্ষেত্রে নেপাল গভর্নমেন্ট কিন্তু ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অ্যামেনস্ট্রির মতন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর দ্বারা কিন্তু ক্রিটিসাইজ হতে পারে। নেক্সট হচ্ছে রিজিওনাল ইনস্ট্যাবিলিটি অ্যাডেড টু সাউথ এশিয়া political volatility alongside পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, etc. তো এখানে কিন্তু রিজিওনাল যে স্ট্যাবিলিটি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। নেক্সট হচ্ছে চায়না ফ্যাক্টর, বেজিং মে স্টেপ ইন উইথ ফিনান্সিয়াল ডিজিটাল সাপোর্ট এক্সপ্যান্ডিং ইনফ্লুয়েন্স ইন দ্য হিমালয়া। সেক্ষেত্রে কিন্তু চায়না নিজের একটা ফ্যাক্টর চায়না কিন্তু নিজের একটা ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারে, যেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে for the global and also the India. Global digital right and disclosure, Nepal social media ban highlight tension between state control versus freedom of expression worldwide. তো এক্ষেত্রে যেটা নেপাল করেছে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপরে ব্যান করেছে, এটা কিন্তু একটা টেনশন শো করছে। কিসের টেনশন? যে না, ফ্রিডম অফ এক্সপ্রেশন
ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিডম অফ এক্সপ্রেশন ভার্সেস স্টেট কন্ট্রোল। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের এই টপিকটার উপরে ডিসকাশনের মেইন কিছু পয়েন্ট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবা, এবং আজকে নিউজ পেপারের উপরে আমি আরো কয়েকটা ভিডিও পাবলিশ করেছি এবং আরো করব। আমি এক একটা টপিকের উপরে আলাদা আলাদা করে ভিডিও করছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু ভিডিওগুলো সেপারেটলি দেখতে পারো। আর তোমাদের রেসপন্স পেলে আমি অবশ্যই কিন্তু পরবর্তীতে একটা লং ভিডিওর মধ্যে দিয়ে মোটামুটি ইম্পর্টেন্ট রিলেভেন্ট টু এক্সামিনেশন রিলেভেন্ট যে সমস্ত আর্টিকেলস গুলো থাকবে ডেলি ওয়াইজ, আমি সেই সমস্ত আর্টিকেলস গুলো কিন্তু কভার করব। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।